সৈকতের কাছে একটা কুয়া আছে। টমের বিশ্বাস ওটার কথাই বলেছে এরিকা। একটা বাড়ির বাগানের মধ্যে রয়েছে কুয়াটা, টম জানালো। বাড়ির মালিক এক মহিলা, নাম মিসেস হেমিং। গত 40 বছরে একটিবারের জন্য বাড়ির বাইরে বেরোয়নি। এমনকি 10 বছর আগে তার স্বামী যখন মারা গেল, স্বামীর শেষকৃত্য অনুষ্ঠানেও যায়নি। একটা ঠিকে লোক তার বাজার সদাই করে দিয়ে যায়। বাইরের বেরোনোর ব্যাপারে একটা প্রচণ্ড ভীতি আছে মহিলার। সব সময় একটা পুরনো সাদা কালো টেলিভিশনের সামনে বসে থাকে, দিনে রাতে সব সময়। তবে মহিলা কিন্তু খারাপ না। একবার কিছুদিন ও বাড়িতে একটা রুম ভাড়া করে থেকেছি আমি। সে সময় ওই কুয়ার পানি ব্যবহার করতাম। কিন্তু বুঝবেন কি করে এরিকা ওই কুয়ারই কথা বলেছে? জিজ্ঞেস করলো রবিন। কারণ ওই কুয়াটা অনেক গভীর, পানি ভীষণ ঠান্ডা। এরিকা ঠান্ডা পানির কথা বলেছে। মাথা চুলকালো মুসা। এই এরিকা কি সত্যিই দেয়নি? তাহলে আমাদের সাহায্য করতে চাইলো কেন? নিশ্চয়ই ওর মেজাজ ভালো ছিল। মেজাজ যদি খারাপ থাকতো, হয়তো তোমাদেরকে ওর প্রহরীদের দিয়ে খাওয়াতো। প্রহরীরা নরখাদক? রবিনের প্রশ্ন। এরিকা নিজেই তো বলল, শুনলে না? মুসা আর রবিনকে নিয়ে দ্রুত এগিয়ে চলল টম। তাড়াতাড়ি যাওয়া দরকার, 2টো বাজে। মিসেস হেমিংয়ের হয়তো ঘুমানোর সময় হয়ে গেছে, আর বেশিক্ষণ জেগে থাকবে না। 20 মিনিট পর বাড়িটাতে পৌঁছলো ওরা। কাঠের তৈরি পুরনো বাড়ি, যেটির দিকে মুখ করা, দোতলা, ঢালু চালা। দেখে মনে হয় কয়েক যুগ বাড়িটাতে রঙের ব্রাশ ছোঁয়ানো হয়নি। তোমরা এখানে দাঁড়াও, বাড়ির উঠানে ঢুকে বলল টম। আমি কথা বলে আসি। বেশি লোক দেখলে ভড়কে যায়। অপরিচিত হলে তো কথাই নেই। গত হপ্তায় একটা নতুন পিয়ন চিঠি বিলি করতে এসেছিল। বন্দুক দিয়ে গুলি করে তার চিঠির ব্যাগ উড়িয়ে দিয়েছিল মিসেস হেমিং। মহিলার বন্দুক আছে নাকি? অবাক হলো মুসা। হ্যাঁ আছে তো, নিশানাও সাংঘাতিক। মহিলার এত ভয় কেন? হাসলো টম। শুধু ওই মহিলা না, গোল্ডেন ডোর সিটির অনেক মানুষই সহজে ঘর থেকে বেরোয় না। দৈত্য দানব, ভূত প্রেতের খবর তো আর কারো অজানা নয়। আমি যাব আর আসবো, দেরি হবে না। ওই কুয়া নিয়ে মহিলার খুব গর্ব। যদি বলি আমার 2জন বন্ধু তার কুয়ার কথা শুনে লোভ সামলাতে পারেনি, ঠান্ডা পানি খেতে চলে এসেছে, তাহলে আর মানা করবে না। চলে গেল টম। কয়েক মিনিট পর বাড়ির সামনের বারান্দায় একটা ছায়ের সঙ্গে কথা বলতে দেখা গেল ওকে। আড়ালে রয়েছে ছায়ের মালিক। একটু পরেই হাসি মুখে ফিরে এলো টম। হ্যাঁ, কাজ হয়ে গেছে, চলো। হাতে করে একটা টর্চ নিয়ে এসেছে সে। মহিলার কাছ থেকে নিশ্চয় চেয়ে এনেছে। অনেক ধন্যবাদ আপনাকে টম। কুয়ার দিকে এগোনোর সময় রবিন বলল, আমার বন্ধুদের উদ্ধারে এত সাহায্য করছেন। ও কিছু না, হাত নাড়ল টম। তোমার বন্ধুদের আমিও পছন্দ করি। কিন্তু প্রথমে তো পাত্তাই দিতে চাননি। খোঁচাটা না দিয়ে পারল না মুসা। এমনভাবে বলছিলেন যেন ওরা পাহাড়ের ভেতর ঘুরতে ঘুরতে মারা গেলে আপনার কিছুই না। হাসলো টম। তখন পেটে এত খিদে ছিল, অন্য কিছু ভাবার অবস্থা ছিল না। 2 দিন না খেয়ে থাকলে তুমিও এভাবেই কথা বলতে। ও আরো বেশি বলতো, হাসলো রবিন। পাথর দিয়ে বানানো কুয়ার দেয়াল, সাদা রং করা তক্তা দিয়ে ঢাকা। বাগানের ঠিক মাঝখানে উঁচু হয়ে থেকে যেন নিজের অস্তিত্ব জাহির করছে। কপি কলে লাগানো দড়িতে একটা বালতি ঝুলছে। আমাদেরকে ওই কুয়ায় নামতে হবে, তাই না? রবিন জিজ্ঞেস করলো। প্রশ্নটা যেন অবাক করলো টমকে। ওরা তোমাদের বন্ধু, তোমরাই তো নামবে। কুয়ার মুখের নিচু দেয়াল ঘেঁষে দাঁড়ালো মুসা। নিচের কালো অন্ধকারের দিকে তাকিয়ে ভয় ভয় করতে লাগলো তার। কুয়াটা কতখানি গভীর? 70-75 গজের কম না। বালতির দড়ি আমাদের ভার সামলাতে পারবে? যদি ছিঁড়ে যায়? তা তো যেতেই পারে, পুরনো দড়ি। টমের হাত থেকে টর্চটা নিয়ে কুয়ার ভিতর আলো ফেলল মুসা। কালো পানি দেখে গা ছমছম করে উঠল। পানি বয়ে যাওয়ার হালকা শব্দ কানে আসছে। সাধারণ কুয়ায় পানি থাকে স্থির, এরকম শব্দ হয় না। পাতাল নদীর উপর কুয়া বানিয়েছে নাকি? নিচের দিকে তাকিয়ে আছে মুসা। ডুব দেওয়ার পর যদি স্রোতে ঠেলে নিয়ে যায়, মাথা তোলার জায়গা না পায়? চিন্তিত ভঙ্গিতে টম বলল, আমিও সেটাই ভাবছি। তাহলে দড়ি ধরে 3 বার হ্যাঁচকে টান দিও, তাড়াতাড়ি টেনে তুলব। 2জনকে তুলতে পারবেন? বুড়ো হয়েছি, কোমরে আর আগের মতো জোর নেই।
একজন একজন করে তোলার চেষ্টা করব। বালতিটা ধরে টেনে আনলো মুসা। টর্চটা জ্বালানো রেখেই কোমরের বেল্টে গুঁজল। দড়ি ধরে ঝুলে পড়ে টমের দিকে তাকালো। হ্যাঁ, দড়ি ছাড়ুন এবার। রবিন, আমি নেমে যাওয়ার পর তুমি আসবে। দড়িতে ভর করে নামতে শুরু করলো সে। সরু কুয়া। উপর দিকে তাকিয়ে দেখল টম আর রবিনের মুখ ক্রমেই ছোট হয়ে আসছে। একটা সময় কালো আকাশের পটভূমিতে দুটো বিন্দুর মতো লাগলো ওদের মাথা। নিজের অজান্তেই বালতির দড়িতে চেপে বসলো মুসার আঙুল। পানির ছোঁয়া পাবার অপেক্ষা করতে লাগলো সে, কিন্তু পাচ্ছে না। ও শুনেছে এসব পুরনো কুয়ার নিচে নানা রকম ভুতুড়ে জিনিস বাস করে। কুয়ার ভূত তো আছেই, মোহরের সচল ঘোড়া, এমনকি কিছু কিছু কুয়াতে নাকি ড্রাগনের মতো প্রাণীও বাস করে। ভয়ঙ্কর ওই দানবগুলোর কথা মনে আনতে চাইছে না সে, তাও এসে যাচ্ছে। পানির শব্দ বাড়ছে। উপরে এখন একেবারেই মিলিয়ে গেছে টম আর রবিনের মুখ। কোমরের বেল্ট থেকে টর্চটা খুলে নিয়ে সাবধানে আলো ফেললো নিচের দিকে। যা ধারণা করেছিল তাই, স্থির হয়ে নেই পানি। কুয়াটা একটা পাতাল নদীর উপর দিয়ে তৈরি করা হয়েছে। গর্তটার এক পাশ থেকে বেরিয়ে অন্য পাশে বয়ে যাচ্ছে পানি। ডুব দিয়ে সেদিকে গেলে মাথা তোলার জায়গা না থাকলে 5 মিনিটও টিকবে না, দম বন্ধ হয়ে মারা পড়বে। কি করবে সিদ্ধান্ত নিতে পারছে না মুসা। এখান দিয়ে সুড়ঙ্গে ঢোকা সম্ভব হবে কিনা যথেষ্ট সন্দেহ আছে তার। বন্ধুদের জন্য প্রাণের ঝুঁকি নিতেও পিছুপা নয় সে, কিন্তু ঝুঁকি নিয়ে যদি কোনো লাভই না হয়, নেওয়ার দরকারটা কি? ঠান্ডা পানিতে পা লাগলো। এত ঠান্ডা ছ্যাত করে উঠল। চমকে গিয়ে আরেকটু হলেই দড়ি ছুটে যাচ্ছিল হাত থেকে। সামলে নিয়ে টসটা ওপর দিকে করে দুবার জ্বাললো নিভালো। নামার ইঙ্গিত দিল রবিনকে, কিন্তু রবিন নামতে গিয়েই ঘটল বিপত্তি। কিছু দূর নামার পর হাত পিছলে গেল। অনেকখানি নেমে এলো সরসর করে। দড়িতে আবার যখন শক্ত হয়ে বসলো আঙুল, প্রচণ্ড ঝাঁকি লাগলো। মুসা আর তার ভারে অনেকক্ষণ থেকেই একটা দুর্বল জায়গায় ছিঁড়ছিল দড়িটা। হ্যাচকা টান সামলাতে না পেরে এখন পুরোটাই ছিঁড়ে গেল। শূন্য থেকে ঝপাত করে পানিতে পড়ল রবিন। মুসা সরে না থাকলে ওর মাথাতেই পড়ত। হাত পা ছুঁড়ে ভেসে উঠল সে। কুয়ার দেয়াল ধরে নিজেকে ঠেকানোর চেষ্টা করল, কিন্তু পারল না। পিছলে গেল হাত। বরফ শীতল কালো পানিতে আবার তলিয়ে গেল। পাগলের মতো হাত পা ছুড়ছে। মুসা তাকে টেনে তুলতে গিয়ে নিজেও ডুবে গেল। প্রবল স্রোত ভাসতে দিল না ওদের, টেনে নিয়ে চলল। পানির নিচে পুরোপুরি অন্ধকার। আলো নেই, বাতাস নেই, কিচ্ছু নেই। স্রোতের টানে গা ভাসিয়ে দেয়া ছাড়া আর কোনো কিছুই করার নেই ওদের। কারিনাকে বাঁচাতে হবে, কিশোর বলল। কিভাবে? রোডার প্রশ্ন। টর্চটাও ওর কাছে। আলো ছাড়া সুরঙ্গের অন্ধকারে এগোবো কি করে? তোমার কাছে যেটা আছে ওটা জ্বালো। কিছু নেই আর এটাতে, একদম জ্বলে না। দেখি। টর্চটা কিশোরও টিপে টিপে দেখল। জ্বলে না কেন? পিছনের পকেটে রেখেছিলাম, কোনোভাবে হয়তো সুইচে চাপ পড়ে অন হয়ে থেকেছিল। ও নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ নেই এখন। জ্বললেই বা কতক্ষণ জ্বলতো? বড়জোর 5 মিনিট। অস্থির ভঙ্গিতে হাত নাড়ল কিশোর। 5 মিনিটেই হয়তো ওকে উদ্ধার করতে পারতাম। যাকে, কথা বলে সময় নষ্ট না করে চলো সামনে যাই। কোথায়? দেখি ওকে কোথায় নিয়ে গেল। অন্ধকারে যাব কি করে? দেয়াল হাতড়ে এগোবো। বেশিক্ষণ পারবে না, যতক্ষণ পারি এগোবো। মরিয়া হয়ে উঠল কিশোর। কিছুই যদি না করি ওকে খুন করে ফেলবে দৈত্যটা। ধৈর্য হারালো না রোডা। ওকে বাঁচানোর কোনো উপায় যদি থাকতো এখন, বিশ্বাস করো আমি সেটাই করতাম। যত বড় ঝুঁকি নিয়ে লাগুক নিতাম, কিন্তু কোনো আশা নেই। কোথায় নিয়ে যাওয়া হয়েছে ওকে সেটা পর্যন্ত জানি না আমরা, কিন্তু জানা তো চেষ্টা করতে হবে। কয়েক মিনিটের মধ্যেই হারিয়ে যাবে। হাতের তক্তাগুলোর দিকে তাকালো কিশোর। না, হারাবো না। লাবার মধ্যে চুবিয়ে নিলে আলো পাবো। আগুনকে সব প্রাণীই ভয় পায়, এই প্রাণীটাও হয়তো পাবে। কিন্তু এই আগুন বেশিক্ষণ জ্বলবে না। প্রাণীটাও নিশ্চয়ই কারিনাকে খুব বেশি দূরে নিয়ে যাবে না। একটু থেমে কিশোর বলল, ক্ষুধার্ত বেশি হয়ে থাকলে। লাভাকক্ষের অন্ধকারের দিকে তাকালো রোডা, মাথা ঝাঁকালো। ঠিক আছে, আমিও যাব তোমার সঙ্গে। এখানে থাকার কোনো মানে নেই। মায়ের দরজা খুলতে পারিনি আমি, পারবও না। আপাতত মায়ের দরজা নিয়ে মাথা ঘামালো না কিশোর।
একটা তক্তার মাথা সাবধানে ফুলন্ত লাভায় চুবালো। মিটমিট করে জ্বলতে থাকলো লাভা। দাউ দাউ করে জ্বলে না ওঠাতে খুশি হলো কিশোর। দ্রুত পুড়ে শেষ হবে না তক্তা। আলো যা দিচ্ছে তা খুবই সামান্য, তবে অন্ধকার গুহায় এটুকুই অনেক। দুটো তক্তায় আগুন ধরিয়ে একটা দিল সে রোডার হাতে। বাকি তক্তাগুলোর মাথায় লাভা লাগিয়ে নিল, তবে ফু দিয়ে আগুন নিভিয়ে ফেললো ওগুলোর। প্রথম তক্তা দুটো পুড়ে শেষ হলে ওগুলো থেকে ধরিয়ে নিতে পারবে। মশালের আলোয় পথ দেখে যতটা সম্ভব দ্রুত এগিয়ে চলল ওরা। ওদের ভাগ্য ভালো, ধুলোর মেঝেতে পায়ের ছাপ রেখে গেছে দৈত্যটা। অনুসরণ করতে অসুবিধা হলো না। শীঘ্রই দুটো সুড়ঙ্গ মুখের কাছে চলে এলো দুজনে। ডানের মুখটা দিয়ে গেছে পায়ের ছাপ, ওরাও সেটা দিয়ে এগোলো। পায়ের ছাপের আকার দেখে অনুমান করলো কিশোর প্রাণীটা কম করে হলেও 7-8 ফুট লম্বা। একটু পরে আবার একটা জায়গায় পৌঁছালো ওরা, যেখান থেকে দুটো সুড়ঙ্গ মুখ দুদিকে চলে গেছে। বায়ে গেছে প্রাণীটা, ওরাও এগোলো। হঠাৎ করে অনুভব করলো তাপমাত্রা অনেক কমে গেছে। কারণটা বুঝতে পারলো আরো কিছু দূর এগোতেই। 10 মিনিট এগোনোর পর একটা পাতাল নদীর ধারে এসে পৌঁছালো ওরা। এখানে বেশ চড়া হয়ে গেছে সুড়ঙ্গ। ডান পাশের দেয়াল ঘেঁষে বইছে নদী। পানি দেখে আর হুঁশ রইল না ওদের। মুহূর্তে হুমড়ি খেয়ে পড়ল। ঠান্ডা পানি শুকনো জিভকে জমিয়ে দিল যেন। পরোয়াই করলো না, পানিতে মুখ লাগিয়ে চুমুক দিয়ে খেতে লাগলো। এত মিষ্টি! হাঁপাতে হাঁপাতে বলল রোডা, আহ! কিন্তু আমি ভাবছি এই নদীটা গেছে কোথায়? পিপাসা মেটানো হয়েছে। চারপাশে তাকাতে লাগলো কিশোর, কিন্তু দৈত্যটাকে দেখল না। মাটিতে আরো পায়ের ছাপ চোখে পড়ল। নদীর পানি যেদিকে প্রবাহিত হচ্ছে সেদিকেই এগিয়েছে পায়ের ছাপ। মশালের আলো সামনে বাড়িয়ে ধরে কিশোর বলল, চলো। কিশোরের হাত চেপে ধরল রোডা। কিশোর, কি? ওই দেখো দুটো জলদানব। বড় আকারের দুটো প্রাণীকে পানির মধ্যে নড়তে দেখল কিশোর। নদীটা যেখানে দেয়ালের ভিতর থেকে বেরিয়ে এসেছে সেখানকার গর্তটা দিয়ে বেরিয়েছে প্রাণী দুটো। ভালো করে দেখার জন্য মশালটা আরো সামনে বাড়ালো কিশোর। একটা জলদানবের চিৎকার শোনা গেল, খাইছে! নিজের কানকে বিশ্বাস করতে পারলো না কিশোর। মুসা, রবিন, তোমরা? আমরা নই, আমাদের ভূত। কাছে এসে দাঁড়ালো মুসা। কিন্তু তোমরা সত্যি তো? কিশোরকে ছুঁয়ে দেখলো। না, মানুষই তো মনে হচ্ছে। উহ, ঠান্ডায় একেবারে জমে গেছি। হাত দিয়ে ডলে গা গরম করার চেষ্টা করলো সে। তোমরা কোনখান দিয়ে ঢুকলে? জানতে চাইল কিশোর। মিসেস হেরিং এর কুয়ার ভেতর দিয়ে, জবাব দিল রবিন। এই মিসেস হেরিংটা কে? রোডা বলল, আমি চিনি ওনাকে। কুয়া দিয়ে কিভাবে নেমে এসেছে জানালো মুসা ও রবিন। পানি নিচে কতক্ষণ ছিলে? কিশোর জিজ্ঞেস করলো। কেসে উঠল মুসা। 2 মিনিটের বেশি না। মনে হচ্ছিল মেরু সাগরে ডুব দিয়েছি, কোনোদিন আর উঠে আসতে পারবো না। মুসার কোমরের বেল্টে গোজায় টর্চটার দিকে চোখ পড়ল কিশোরের। কি জলে? বেল্ট থেকে খুলে নিয়ে সুইচ টিপল মুসা। জ্বলল না, পানি ঢুকেছে। একটা পিস্তল আনলে পারতে, রোডা বলল। পাবো কোথায়? রবিনের চোখ কারিনাকে খুঁজল। একটা দৈত্য কারিনাকে ধরে নিয়ে গেছে, কিশোর জানালো। মেঝেতে দৈত্যের পায়ের ছাপ দেখালো সে। ওই দৈত্যগুলোর নাম হাইট, মানুষ খেকো, রবিন বলল। এতক্ষণে মেরে ফেলেছে কিনা কে জানে, উদ্বিগ্ন কণ্ঠে বলল কিশোর। আরো 3 বার সুড়ঙ্গ বদল করতে হলো ওদের। পায়ের ছাপ অনুসরণ করে এগিয়ে চলল। 15 মিনিট পর সামনে শব্দ শোনা গেল। আগে আগে চলছিল কিশোর। হাত তুলে সঙ্গীদের থামতে বলল। চাপা মৃদু গর্জন কানে আসছে। কারিনার কথাও কানে এলো বলে মনে হলো তার। হচ্ছেটা কি ওখানে? আনন্দ সঙ্গীত গাইছে বোধহয়। এই বিপদের মুহূর্তেও রোডার রসিকতা বন্ধ হলো না। কারিনা হয়তো বুঝতেই পারেনি আর একটু পরেই দৈত্যের পেটে চলে যাবে সে। আমার কানে পানি ঢুকেছে, মুসা বলল। আমি ঠিকমতো শুনতে পাচ্ছি না। এখানেই থাকো তোমরা, কিশোর বলল। একসঙ্গে সবার গিয়ে মরার দরকার নেই, আমি দেখে আসি। তোমার যা কথা! রাজি হলো না রোডা। লড়াই যদি করতেই হয় একসঙ্গে করব। দানবের বিরুদ্ধে একা তুমি কিচ্ছু করতে পারবে না। ঠিকই বলেছে রোডা, মেনে নিতে বাধ্য হলো কিশোর। পা টিপে টিপে সাবধানে এগোলো সবাই।
আরও 20-25 গজ এগোনোর পর নিশ্চিত হওয়া গেল হাইট আর কারিনাই শব্দ করছে, কিন্তু কারিনার কণ্ঠস্বরে ভয়ের কোনো লক্ষণ নেই। বাঘ ঘুরল ওরা। সবাইকে থামতে ইশারা করলো কিশোর। কারিনাকে নিয়ে আর একটা মোড়ের কাছে পৌঁছে গেছে দৈত্যটা। ওই যে, ফিসফিস করে বলল কিশোর। মশাল উঁচু করে দৌড়ে মোড় পেরোলো ওরা। ফিরে তাকিয়ে ওদের দেখে ফেললো কারিনা। এসে গেছো? হাইটটা প্রায় 6.5 ফুট লম্বা, মানুষ আর গরিলার মিশ্রণ। চোখ, নাক আর ঠোঁট দুটো বাদ দিয়ে মুখের প্রায় পুরোটাই লোমে ঢাকা। নাকটা চওড়া, চ্যাপ্টা, বড় বড় ফুটো। হাতের তালু আর পায়ের পাতা অস্বাভাবিক বড়। তবে চোখে পড়ার মতো হলো ওর চোখ দুটো, মানুষের চোখের চেয়ে বড়, কিন্তু সবুজ, অন্ধকারে জ্বলছে। কিশোরদের দেখে সবুজ চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে লোকটোর থেকে। কুজো মানুষের মতো বাঁকা করে ফেলেছে পিঠটা। সাবধান করলো ওদেরকে কারিনা। চুপ চুপ, ভয় দেখিও না ওকে। দেখাবো না মানে? রোজা বলল, ওকে তো খুন করতে এসেছি আমরা। মাথা নাড়ালো কারিনা। না, সবাই আমরা ভুল করেছি। ও আমাদের কোনো ক্ষতি করতে চায়নি। আমরা ওকে যতটা ভয় পাচ্ছিলাম তার চেয়ে ও আমাদেরকে বেশি ভয় পাচ্ছিল। তাহলে তোমাকে নিয়ে ওভাবে পালালো কেন? জিজ্ঞেস করলো কিশোর। ও এখন মরিয়া, আমাদের সাহায্য চায়। আমাকে নিয়ে এসেছিল সাহায্য করার জন্য। আমি কিছু করার আগেই তোমরা এসে হাজির হলে। কি সাহায্য? টোটার প্রশ্ন। বাদুড়ের রোস্ট বানিয়ে দিতে হবে? কারিনাকে অক্ষত দেখে স্বস্তি বোধ করছে কিশোর। মেঝেতে কারিনার টর্চটা পড়ে ভেঙে থাকতে দেখলো। ওকে যখন বয়ে নিচ্ছিল দৈত্যটা, তখন হয়তো কোনোভাবে হাত থেকে পড়ে গেছে, কিংবা আলোটাকে ভয় পাচ্ছিল দৈত্যটা, তাই আছড়ে ভেঙেছে। যেভাবেই ভাঙুক, ওটা থেকে আর আলো পাওয়া যাবে না। ও পাশের দেয়ালের কাছে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে দৈত্যটা, ভয়ে কাঁপছে। একটু আগে কেঁদেছিল বোধহয়। সবুজ চোখ দুটো ভেজা, গর্জনের পরিবর্তে এখন ফোপানি বেরোচ্ছে মুখ থেকে। করুণ চোখে বারবার কারিনার দিকে তাকাচ্ছে, যাতে কারিনা ওকে মারতে বাধা দেয়। ও যে কি চায় বুঝতে পারছি না। কারিনা জানালো, আকার ইঙ্গিতে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে। ভ্রুকুটি করলো রোডা। কি বোবা নাকি? না, তবে ইংরেজি জানে না। ডেথ সিটিতে বাস করতে হলে ওকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। মশাল নামালো কিশোর। হাইটের দিকে এগোলো। কিশোরকে এগোতে দেখে পিছিয়ে গেল ওটা। তোমাকে আমরা মারবো না, কোমল কণ্ঠে কিশোর বলল। তোমাকে সাহায্য করতে চাই আমরা। তুমি কি চাও? প্রাণীটার দিকে তর্জনী তুলে হাসলো কিশোর। তুমি? ভয় কিছুটা দূর হলো যেন হাইটটার। নিজের বুকে রোমশ থাবা রেখে বলল, গাররুথ। বাহ, দারুণ কথা। রবিনের দিকে তাকিয়ে ভুরনা চলো রোডা। এ রবিন, এ গারুত মানে কি? ডাইনি কিছু বলেনি? ডাইনি শুধু একটা শব্দ শিখিয়ে দিয়েছে আমাকে, রবিন জানালো। নেলা। নেলা নেলা করে খালি কপাল চাপড়াবো? না, রিক্সবার ভাষায় এর মানে হচ্ছে খোলা। মাথা চাকালো হাইট। রিক্স। উন্নতি হচ্ছে, কিশোর বলল। কি হচ্ছে কে জানে, খুশি হতে পারলো না রোডা। ওকে জিজ্ঞেস করো এখান থেকে বেরোনোর কোনো পথ আছে কিনা। জানে না? তাহলে তো ওই বেরিয়ে যেত, কারিনা বলল। এই সুরঙ্গে ও একা, ভীষণ একা। হয়তো ওদের হারানো স্বজাতিদের খুঁজে বেড়াচ্ছে। ইশারায় ওকে জিজ্ঞেস করেছিলাম, উত্তেজিত হয়ে পড়েছিল। ইশারাই এত কিছু বুঝে গেছে? কিশোর অবাক। মাথা ঝাঁকালো কারিনা। মনে হয়। স্বজাতিদের কোথায় হারালো? বাদুড়ে খেয়ে ফেলেনি তো? না, বাদুড়ের কামড় হাইটের চামড়ায় বসবে না। দেখছো না গা ভর্তি বড় বড় লোম? ওরাই বরং বাদুড় খেয়ে ফেলে। রোডাকে জিজ্ঞেস করলো কিশোর। রোডা, তুমি কি কিছু বুঝতে পারছো? ওই স্বজাতিরা কোথায় যেতে পারে? ধীরে ধীরে উজ্জ্বল হলো রোডার চোখ। চেঁচিয়ে উঠল, মায়া দরজা। কিন্তু ওকে ফেলে গেল কেন? আর ওরা যদি পারে, এ পারে না কেন? ওর স্বজাতিরা হয়তো আসেইনি এখানে। ও একা সময় সুরঙ্গে পড়ে গিয়েছিল, মায়ের দরজা দিয়ে ঢুকে পড়েছে লাভাকক্ষের ভিতর। টাইম ট্রাভেল করে প্রাগৈতিহাসিক কাল থেকে চলে এসেছে বর্তমান সময়ে। সঙ্গীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বেরোনোর জন্য এখন আমাদের সাহায্য চাইছে।
ঘন ঘন 2-3 বার নিচের ছুঁড়ে চিমটি কাটলো সে। কিন্তু আমি ভাবছি এই নীলা শব্দটা কেন বললো এরিকা? রবিন, গুহামুখটা কি কারণে বন্ধ হলো এ ব্যাপারে কিছু বলেছে? বলেছে ওটাকে নাকি বন্ধ হতে আদেশ দেওয়া হয়েছিল। ভেবে দেখো তো, এমন কিছু বলেছিলে নাকি যে কারণে গুহাটা বন্ধ হয়ে গিয়েছিল? আবার নিচের ছুটে চিমটি কাটতে লাগলো কিশোর। মগজের বেয়ারিং এর চাকাগুলো নিশ্চয়ই ভীষণভাবে ঘুরতে আরম্ভ করেছে। আচমকা চেঁচিয়ে উঠল সে, বুঝেছি বুঝেছি। কি বুঝেছ? মুসা জিজ্ঞেস করল। বন্ধ। কপাল চাপড়ালো মোসা। এখানে অন্তত তোমার এই গ্রিক ভাষাটা বন্ধ করো না। গুহামুখের কাছে দাঁড়িয়ে ঝগড়া করছিল রোডা আর কারিনা। কিশোর বলল, আমি ওদেরকে ঝগড়া বন্ধ করতে বলেছিলাম, আর বোকা গুহামুখটা ভেবেছে ওকে মুখ বন্ধ করতে বলেছি। এই আরব রজনীর গল্প আমাদের বিশ্বাস করতে বলছো? মেনে নিতে পারছে না কারিনা। আমি তো অবাস্তব কিছু দেখছি না এতে, জবাব দিল কিশোর। ব্যাংক আর বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরের কম্পিউটারাইজ দরজাগুলোর সামনে দাঁড়িয়ে কোডে আদেশ দিলেও তো খোলে, বন্ধ হয়। গুহামুখটা ওরকমই। মেরা শব্দটাও অকারণে শিখিয়ে দেয়নি রবিনকে। রোডা, তোমাদের ডেথ সিটির লোকের বিশ্বাস এরিকা ডাইনি, মহা ক্ষমতাশালী। যদি সেটা ঠিক হয়ে থাকে, হয়তো মায়াপথ নিয়ন্ত্রণেরও ক্ষমতা আছে তার। কোডটা রবিনকে শিখিয়ে দিয়েছে, তার কারণ হচ্ছে সে জানে ওই শব্দ বলে মায়ের দরজাটাও খোলা যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই ক্ষমতা সে পেল কোথায়? দুর্গের নিচে চোল, মায়াপথ, সময় সুড়ঙ্গ, টাইম ট্রাভেল, এসব একটা দিকেই নির্দেশ করছে। ডক্টর মুন। ডক্টর মুন? তার কথার প্রতিধ্বনি করল যেন মুসা ও রবিন। দুর্গের নিচে ট্রোলের আক্রমণের কথা মুসা ও রবিনকে জানালো কিশোর। গুজক্যারিকে ট্রোলেরাই খেয়েছে এ সম্ভাবনার কথাও বলল। অনেকক্ষণ একটানা কথা বলে হাঁপিয়ে গেল। একটু থেমে দম নিল, তারপর বলল, কারিনা, হাইটটা তোমাকে ধরে নিয়ে যাওয়ার আগের মুহূর্তে যার কথা তোমাকে বলতে যাচ্ছিলাম, তার নাম হচ্ছে ডক্টর মুন। মস্ত বিজ্ঞানী, আরো অনেক কিছুর সঙ্গে প্রাণীদেহের জিন নিয়েও গবেষণা করেছে। এক প্রাণীকে আরেক প্রাণীতে রূপান্তরিত করে ফেলতে পারে। টাইম মেশিন আছে তার কাছে। এক সময় থেকে আরেক সময়ে চলে যাওয়ার উপায় জানে। ডেথ সিটির কোথায় কোথায় মায়ের দরজা আর সময় সুড়ঙ্গ আছে, তার চেয়ে ভালো জানার কথা নয় আর কারো। আমার দৃঢ় বিশ্বাস, ডেথ সিটির ওই দুর্গটাই ডক্টর মনি বাস করে। দুর্গটা তার গবেষণাগার। খাইছে। চোখ চকচক করছে মুসার। মিলে যাচ্ছে, সব মিলে যাচ্ছে। কি মিলে যাচ্ছে? ভ্রূণা চলো কিশোর। এরিকাকে তার বাবার নাম জিজ্ঞেস করেছিল রবিন। রহস্য করে জবাব দিয়েছে এরিকা, সে নাকি চন্দ্রকন্যা। মুসার কথাটা যেন লুফে নিল রবিন। চন্দ্রকন্যা, চাঁদের মেয়ে, তার মানে ডক্টর মুনের মেয়ে। এরিকার ক্ষমতা সম্পর্কে ডেথ সিটির মানুষের মাঝে যে গুজব প্রচলিত, ডক্টর মুনের মেয়ে হলে সেসব ক্ষমতা পাওয়া তার জন্য কঠিন কিছু না। এসব নিয়ে পরেও মাথা ঘামানো যাবে, রোডা বলল। আগে এখান থেকে বেরোনো দরকার। মায়ের দরজাটা খোলা গেলে সেটা দিয়ে শহরে যেতে পারবো, কি মনে হয়? মাথা নাড়ল কিশোর। বলতে পারছি না, দাও আগে হাইট রহস্যের সমাধান করি, তারপর আমাদের কথা ভাববো। হাইটটার দিকে ফিরে ইশারায় লাভা কক্ষটার কথা বোঝানোর চেষ্টা করলো সে। নিয়ে যেতে পারবে কিনা জিজ্ঞেস করলো। জোরে জোরে মাথা ঝাঁকাতে লাগলো হাইট। কিশোরের কাছে এসে দাঁড়ালো। কিশোরকে অবাক করে দিয়ে নিজের বিশাল থাবাটা বাড়িয়ে দিল ওর দিকে। ও তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, মুখ বাঁকালো রোডা। ওহ, গায়ে যা গন্ধ, বমি করে ফেলবো। গোসল করে না কতকাল কে জানে। আহ রোডা, ওভাবে বলো না, ও বুঝলে খুব কষ্ট পাবে। হাইটের হাতটা ধরে সবুজ চোখ জোড়ার দিকে তাকালো কিশোর। ফসফরেসেন্ট আলোর মতো জ্বলছে। হাসলো কিশোর। হাসিটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলো হাইট, কিন্তু ওর চেহারায় মানুষের মতো ভাবের পরিবর্তন হলো না। গরিলারা কলা মুখে পড়ার সময় যেমন ঠোঁট ফাঁক হয়, তেমনি ফাঁক হলো ঠোঁট দুটো। লালার বড় একটা ফোঁটা টুপ করে পড়ে গেল কিশোরের হাতে। হাইটটা মনে দুঃখ পেতে পারে এটা ভেবে অস্বস্তিকর হলেও লালাটা মুছল না কিশোর। হাত ধরে টান দিয়ে বলল, চলো। ওরা আবার সেই লাভা কক্ষের দাগ কাটা জায়গাটার সামনে এসে দাঁড়ালো। মাত্র কয়েক গজ পিছনে একটা ডোবায় ফুটফুট করে শব্দ তুলছে ফুটন্ত লাভা। দরজাটার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে হাইটটা। বোঝা গেল
এর আগেও বহুবার এই দরজার সামনে এসে দাঁড়িয়েছে সে, বেরোনোর চেষ্টা করেছে। কিশোরের মনেও সন্দেহের দোলা। ওর দিকেই বড় আশা নিয়ে তাকিয়ে রয়েছে হাইট বেচারা। ওর গা ঘেঁষে রয়েছে, কোনো মতেই কাছছাড়া হতে চায় না। হয়তো ভয় কিশোর ওকে ফেলে পালিয়ে যাবে। গুহার ভিতরের বাষ্প সেই আগের মতোই আছে, কাশি আসছে। কোনো মতে ঠেকালো কিশোর। ফিরে তাকিয়ে সঙ্গীদের বলল, আমার কাছ থেকে সরে থাকো, ফাটলটার কাছে চলে যাও। রোডা বলল, নীলা বলার সাথে সাথে যদি তুমিও চলে যাও হাইটদের জগতে বা প্রাগৈতিহাসিক কোনো চিড়িয়াখানায়, তাহলে? এ খালি অলক্ষণের কথা বলে, কারিনা বলল। হাইটের হাত ধরল কিশোর। বাকি সবাই চলে গেল সুরঙ্গে ঢোকার ফাটলটার কাছে। পিঠ চাপড়ে হাইটটাকে ভরসা দিতে চাইল কিশোর। জবাবে গরিলার কলা খাওয়া হাসি উপহার দিল হাইট। টুপ করে বড় একটা ফোঁটা লালা পড়ল কিশোরের হাতে। কাজ না হলে আমাকে কিন্তু খেয়ে ফেলো না, কিশোর বলল। বলার সঙ্গে সঙ্গে আবার ভিজে গেল হাইটের চোখ। নিজের জগতে যেতে না পারার কথা শুনলেও কান্না পেয়ে যাচ্ছে তার। ভারী দম নিল কিশোর। দরজাটার দিকে তাকিয়ে জোরে হাঁক ছাড়ল, নীলা। কিছুই ঘটল না। ঘটল না পরের 3টা সেকেন্ড। তারপর একসঙ্গে ঘটে গেল অনেকগুলো ঘটনা। আয়তাকার দাগ কাটা জায়গাটা যেন জ্বলতে আরম্ভ করলো। এক ধরনের আভা বিচ্ছুরিত হতে লাগলো, উজ্জ্বল নীল। লাভাকক্ষের টকটকে লাল আভার মধ্যে অদ্ভুত লাগছে রংটা। বাড়তে থাকলো নীল আভার উজ্জ্বলতা। সহ্য করতে না পেরে 2 হাতে চোখ ঢাকলো কিশোর। কি ঘটছে দেখার কৌতূহল সামলাতে পারছে না। আঙুলের ফাঁক দিয়ে তাকালো। স্বচ্ছ হতে আরম্ভ করেছে দরজাটা। কালো পাথর যেন পরিষ্কার কাচের রূপ নিচ্ছে। শেষ হলো পরিবর্তন। খুলে গেল মায়াপথ, সময় সুরঙ্গের দরজা। দরজার ওপাশে হতবাক করে দেওয়ার দৃশ্য। ঢেউ খেলানো ঘাসের সীমাহীন প্রান্তর, সবুজ বনানী, উঁচু পর্বতমালা, নীল পানির লেক। তৃণভূমিতে অদ্ভুত সব প্রাণী চড়ে বেড়াচ্ছে। লেক থেকে মাথা তুলে রেখেছে প্রাগৈতিহাসিক জলচর জীব। কাছিমের মতো এক ধরনের প্রাণী দেখা গেল প্রায় হাতির সমান। ঘন নীল উজ্জ্বল আকাশ, ঝলমলে রোদ। সূর্যটার আকার এখানকার সূর্যের দ্বিগুণ, 10 গুণ উজ্জ্বল। হতবাক হয়ে তাকিয়ে আছে বিস্মিত কিশোর। লক্ষ লক্ষ বছর আগের পৃথিবীকে কাছে এনে দিয়েছে অদ্ভুত মায়ের দরজাটা। দূরে আরো হাইট দেখতে পেল সে। ওর পাশে দাঁড়ানো হাইটটা ওদের দেখেছে। আনন্দে লাফিয়ে উঠল ওটা। কিশোরের পিঠ চাপড়ে দিল। ঠেলা লেগে আরেকটু হলেই দরজার ভিতর দিয়ে ওপাশে পড়ে যাচ্ছিল কিশোর। খপ করে দরজার কিনারা ধরে ফেলল। বলল, তুমি যাও, আনন্দ থাকো, ভালো ভালো খাবার খাওয়াগে। বাদুর খেতে খেতে নিশ্চয়ই চড়া পড়ে গেছে জিভে। আরো একবার কলা হাসি উপহার দিল কিশোরকে হাইটটা। আচমকা ওকে বিস্মিত করে দিয়ে একটা অদ্ভুত কাণ্ড করল। কিশোরের বুকে হাত রেখে বলল, কিশোর। হাইটের রোমশ হাত বেয়ে উষ্ণ আন্তরিকতার ছোঁয়া এসে যেন ছড়িয়ে পড়ল কিশোরের হৃদয়ে। হেসে ফেলল সে। হ্যাঁ, আমার নাম কিশোর। নিজের বুকে থাবা দিল হাইটটা। রিক, রিক। ও, তোমার নাম রিক? জোরে জোরে উপরে নিচে মাথা ঝাঁকি দিয়ে হ্যাঁ বোঝালো হাইট। তারপর স্বচ্ছ কাচের মতো দরজাটা দিয়ে এক লাফে ওপাশে চলে গেল। চড়া ঘাসের মাঠ দিয়ে দৌড়ে চলে গেল স্বজাতির কাছে। অন্য হাইটগুলোর আকার দেখে রিকের এত ভয় পাওয়া আর কথায় কথায় কেঁদে ফেলার কারণটা বুঝতে পারল কিশোর। ও আসলে একজন কিশোর হাইট, ওদেরই বয়সী। বেশিক্ষণ তাকিয়ে থাকার সময় পেল না কিশোর। এক ধরনের তীব্র আকর্ষণ সৃষ্টি হচ্ছে মায়া দরজার ভিতরে। ওপাশে দৃশ্যপট পরিবর্তন হচ্ছে। বোঝবাজির মতো মিলিয়ে গেল হাইটরা। কিশোরের মনে হলো দরজার মধ্যে বিশাল একটা ফ্যান ঘুরতে আরম্ভ করেছে। সময়ের পাখা আশ্চর্য এক ধরনের টান সৃষ্টি করে সময়কে দ্রুত সরিয়ে নিয়ে যাচ্ছে পিছন দিকে, অতীতে। ওর পিছনে হিসহিস শব্দ উঠতে শুরু করলো লাভার ডোবাগুলো থেকে। ঘুমন্ত আগুনকে যেন জাগিয়ে দিচ্ছে দরজার ঘূর্ণয়মান সময়ের পাখা। দরজাটার বাইরে এক পা দিয়ে দেখল কিশোর। ভয়ানক টান অনুভব করল। ভয় পেয়ে তাড়াতাড়ি সরিয়ে আনলো পাটা। প্রতিটি মুহূর্তে আরো বেশি ফুঁসে উঠছে লাভা। শা শা করে বাষ্প বেরোচ্ছে রেল ইঞ্জিনের মতো। মাটি কাঁপা শুরু হয়েছে। আর থাকার সাহস পেল না কিশোর। দৌড়ে চলে এলো বন্ধুদের কাছে। কি হয়েছে? উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল রোডা।
স্বজাতির কাছে চলে গেছে হাইটটা, কিশোর বলল। সেটা তো দেখলামই, রবিন বলল। কিন্তু দরজাটা বন্ধ করে এলে না কেন? কি বলে বন্ধ করব? রিক্সভার ভাষায় বন্ধকে কি বলে তা তো জিজ্ঞেস করে আসুন এরিকাকে। ফুটন্ত লাভার দিকে আঙুল তুলল রোডা। পালানো দরকার, এক্ষুনি। গুহার দেয়ালের ফাটল দিয়ে হুড়মুড় করে বেরিয়ে এলো সবাই। পাতাল নদীর দিকে ছুটল। টর্চ নেই, লাভার মশালও ফুরিয়ে এসেছে। নদীর কাছে যখন পৌঁছালো ওরা, শেষ দুটো মশালও পুড়ে শেষ। অন্ধকারে বরফ শীতল পানিতে প্রায় ঝাঁপিয়ে পড়ল ওরা। লাভাকক্ষে যেরকম কাঁপুনি শুরু হয়েছে, পাহাড় ধসে বন্ধ হয়ে যেতে পারে সুড়ঙ্গ। কম্পিত কণ্ঠে মুসা আর রবিনকে জিজ্ঞেস করলো কিশোর, তোমরা যেখান দিয়ে বেরিয়েছ সেখান দিয়ে ঢোকা যায় না? কুয়ার ভিতর দিয়ে চলে যেতে পারলে হয়তো বেঁচে যাব। মাথা নাড়ল মুসা, অসম্ভব। স্রোত আমাদেরকে ঠেলে বের করে নিয়ে এসেছে। ফিরে যেতে চাইলে স্রোতের বিরুদ্ধে লড়াই করে যেতে হবে। কোনো মতেই কুয়ার নিচে পৌঁছতে পারবো না, দম বন্ধ হয়ে মরব। আর কোনোভাবে যদি কুয়ার নিচে পৌঁছেও যায়, বেয়ে উঠবো কি করে? দম থাকবে না? ওকে বিশ্বাস কি? দড়িটা ছিঁড়ে যাওয়ার পর যদি আমাদেরকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে চলে গিয়ে থাকে? অন্তত চেষ্টা করি। এখানে বসে থাকার চেয়ে তো ভালো। কারিনা বলল, কোনোই লাভ হবে না, বিশ্বাস করো। স্রেফ আত্মহত্যা করা হবে। সুড়ঙ্গে ফিরে যাওয়ারও উপায় নেই। ধসে পড়ার ভয় তো আছেই, আলোও নেই। দুটো মশালের মাথার পোড়ো অংশের লাল আভা দুটোর দিকে তাকালো রোডা। আর কয়েক সেকেন্ডও টিকবে না এগুলো, তারপর কিছু দেখতে পাবো না। কি যেন ভাবলো কিশোর, হঠাৎ জিজ্ঞেস করলো, মুসা, কুয়ার নিচ দিয়ে পানি কোন দিকে বয়ে যাচ্ছে খেয়াল করেছ? সাগরের দিকে, কিন্তু ওদিক দিয়ে বেরোনোর আশা করে লাভ নেই। সৈকতে পানি বেরোচ্ছে এমন কোনো গুহামুখ বা গর্ত দেখিনি। তাছাড়া সাগরের পানি হাঙরে ভর্তি, মনে করিয়ে দিল রোডা। এখন হাঙরের আর পরোয়া করি না, জবাব দিল কিশোর। আমার প্ল্যানটা শোনো। নদীর কিনার ধরে এগোতে থাকবো আমরা। কিন্তু এই টিমটিমে আলো আর কতক্ষণ থাকবে? রোডা বলল। তাছাড়া শেষ মাথায় গিয়ে যদি দেখি দেয়াল খাড়া হয়ে আছে, তাতে কিছুই এসে যায় না। এমনিতেও মরেছি, অমনিতেও শেষ চেষ্টা না করে ছাড়বো না। নদীর কিনার ধরে দৌড়ে চললো ওরা। বেশিক্ষণ দৌড়াতে পারলো না। তক্তার মাথায় লাগানো লাভা পুড়ে শেষ, আর কোনো আলো নেই, পুরোপুরি অন্ধকার। পোড়া তক্তার গোড়া দুটো পানিতে ছুঁড়ে ফেললো কিশোর ও রোডা। স্রোতে ভেসে কোন দিকে যাচ্ছে ওগুলো অন্ধকারে তাও দেখা গেল না। তবে চলা থামালো না ওরা। পানির শব্দ অনুসরণ করে নদীর কিনার ধরে হেঁটে চলল। উৎসাহ দিতে লাগলো সবাইকে কিশোর। আশা ছাড়তে নিষেধ করল। অন্ধকারে ওর হাত চেপে ধরল কেউ। ও ভাবল কারিনা, কিন্তু আসলে রোডা। কিশোর, তুমি জানো, রাতের বেলা বাড়িতে আলো জ্বেলে ঘুমাই আমি। অন্ধকারে শোনা গেল রোডার কথা। এখন জানলাম, জবাব দিল কিশোর। অন্ধকারকে ভীষণ ভয় পাই আমি। কিশোরের হাতে শক্ত হলো রোডার আঙুলের চাপ। আগেও বলেছ। আমিও ভয় পাচ্ছি। পাশ থেকে শোনা গেল কারিনার কণ্ঠ। মশাল নিভে যাওয়ার আধ ঘন্টা পর শেষ মাথায় পৌঁছালো ওরা। পাথরের দেয়ালে কপাল ঠুকে গিয়ে উহ করে উঠল রোডা। সামনে যাওয়ার আর জায়গা নেই। দেয়ালের নিচ দিয়ে বয়ে গেছে নদীটা। বন্ধুদের হা হুতাশ কানে আসছে কিশোরের, কিন্তু আশা ছাড়ল না সে। জিজ্ঞেস করলো, রবিন, কটা বাজে? রেডিয়াম ডায়াল লাগানো ঘড়িটা দেখলো রবিন। 6:10। কেন? দেয়াল ঘেঁষে নদীর কিনারে বসে পড়ল কিশোর। সবাইকে বসতে বলল। কেন? ওটা জিজ্ঞেস করলো। এখানে বসে বসে মরার অপেক্ষা করব? না, বেরোনোর অপেক্ষা করব, শান্ত কণ্ঠে জবাব দিল কিশোর। কেউ বাঁচাতে আসবে না আমাদের, কাঁদো কাঁদো স্বরে বলল কারিনা। আসবে, কিশোর জবাব দিল। অবশ্যই আসবে, অপেক্ষা করো, সময় হলেই আসবে। কয়েক মিনিট পেরিয়ে গেল। পরস্পরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে ওরা। কারিনার মনে হলো হৃৎপিণ্ডের ধুকপুকানিও কানে আসছে। আমার ঠান্ডা লাগছে। বহুক্ষণ পর কথা বলল রোডা। গা গরম করে নিতে পারবে? কিশোর বলল, আর মাত্র কয়েকটা মিনিট অপেক্ষা করো, তাহলেই হচ্ছে। কিন্তু কয়েকটা মিনিটও যেন আর কাটতে চায় না। হঠাৎ যেন জাদুর ছোঁয়ায় উজ্জ্বল হয়ে উঠতে লাগলো পানি। দ্রুত বাড়ছে আলো। কিছুক্ষণের মধ্যেই আবার পরস্পরকে দেখতে পেল ওরা।
হাসতে লাগলো কিশোর। আরেকটা মায়া দরজা? বিশেষ হচ্ছে না কারিনার। না। বুঝতে পেরে চেঁচিয়ে উঠল রোডা, সূর্য, সূর্য উঠছে, সূর্যের আলো। উঠে দাঁড়ালো কিশোর। হ্যাঁ, ভোর হয়েছে। আমার ধারণাই ঠিক, নদীটা সাগরেই পড়েছে। পানিতে সূর্যের আলো দেখতে পাচ্ছি। দেয়ালের ওপাশেই রয়েছে সাগর। ডুব দিয়ে ওটুকু দূরত্ব পেরিয়ে যেতে পারবো। এত শিওর হচ্ছ কি করে? আশা করতেও ভয় পাচ্ছে কারিনা। পানি মুখে দিয়ে দেখো। পানি তুলে মুখে দিল কিশোর ছাড়া সবাই। নোনা, কারিনা বলল, তবে বেশি না। হ্যাঁ, এটাই স্বাভাবিক, কিশোর বলল। তীব্র স্রোত ঠেলে সাগরের নোনা পানি বেশি আসতে পারছে না। কিন্তু অনেক আগেই তো এটা আন্দাজ করে বসে আছো তুমি, বলল বিস্মিত রোডা। 100 গাছ পিছনে যেখানে পানিতে একটু নুনও নেই, সেখানে কি করে বুঝলে যে সূর্যের আলো দেখবই? আবার হাসলো কিশোর। পুরনো সেই প্রবাদটা জানো না, সব নদীই সাগরে পড়ে। এটার বেলায় বা তার ব্যতিক্রম হবে কেন? ছেঁড়া ময়লা শার্টটা গা থেকে খুলে ফেলল সে। নোংরা জোতা জোড়াও খুলে ফেলে দিল। আমি আগে যাচ্ছি। কোথায়? দুধ আর কেক দিয়ে সকালে নাস্তা খেতে। পানিতে ঝাঁপিয়ে পড়ল কিশোর। একান ওকান হাসি নিয়ে মিনিট খানেক পরেই ফিরে এলো। জেটির নিচ দিয়ে বেরিয়েছে নদীটা। পোড়া লাইট হাউসের কাছেই আছি আমরা। খাইছে, ঘুমিয়ে উঠল মুসা। লাইট হাউসের ভূতটা যদি ফিরে আসে? ভূতের পরোয়া কে করে? রোজা বলল। আমি ভয় পাচ্ছি হাঙরটাকে। লাইট হাউসের ভূতটাকে বিদায় করার পর জেটির কাছে যেটাকে দেখেছিলাম। কারিনা বলল, ওটা কি এখনো বসেছে নাকি তোমার জন্য? তা ঠিক। পানিতে ঝাঁপিয়ে পড়ল রোডা। জেটির নিচ দিয়ে বেরিয়ে এলো সবাই। উজ্জ্বল রোদ ঝলমলে দিন। জেটির উপরে তাজা বাতাসে চুল উঠছে রোডার। সকালের রোদের মতোই উজ্জ্বল হাসি মুখে জিজ্ঞেস করলো, আইসক্রিম খাবার ইচ্ছা আছে কারো? যে কোনো ফ্লেভার কিন্তু। হ্যাঁ, যে কোনো ফ্লেভার আর পাচ্ছি কোথায়? মুসা বলল। অন্য কিছু দেওয়ার জন্য যদি হরিবল আইসের মাথায় বাড়ি মারতে হয় আজকে আমাকে, তাও মারবো, রোজা বলল। তারপরেও ও ভ্যানিলাই দেবে, কিশোর বলল।